চাকরির পাঠশালায় অন্য একটা নতুন ভিডিওতে স্বাগত। তো আমাদের ম্যাথের মধ্যে চ্যাপ্টার চলছিল হচ্ছে বর্গক্ষেত্র, যেটা হচ্ছে পরিমিতির মধ্যে পড়ে। তো আজকে কিন্তু আমরা বর্গক্ষেত্র বা পরিমিতি বা ম্যাথের দিকে যাচ্ছি না, কেননা শুধুমাত্র ম্যাথ করলে আমাদের কিন্তু আমরা চাকরিতে মানে চাকরির কম্পিটিটিভ এক্সাম গুলোকে আমরা ক্র্যাক করতে পারবো না। তো আজকে আমরা কি করব না, আজকে আমরা করব হচ্ছে রিজনিং, ঠিক আছে, বা এটাকে আমরা জিআইও বলি, রিজনিং বা জিআই মানে জেনারেল ইন্টেলিজেন্সি। এইবারে আমি প্রথম যে ক্লাস আমি শুরু করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে আমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে মূলত তিনটে সাবজেক্ট সবাইকে দিতে হয়। সেটা হচ্ছে একটা হচ্ছে জিকে, একটা হচ্ছে জিআই বা রিজনিং, একটা হচ্ছে ম্যাথ। এর মধ্যে জিকেটা হচ্ছে টোটালি তোমার মুখস্থ বিদ্যার উপর থাকে, আর রিজনিং আর ম্যাথ এই দুটো হচ্ছে তোমার বোঝার ব্যাপার থাকে। আর রিজনিং আর ম্যাথ এইখানে কিন্তু তোমার 100% তুমি মার্কস তুলতে পারো বা 100% মার্কস কিন্তু তুমি নিয়ে আসতে পারো। তো জিকে তো পড়ানোর কিছু মানে বোঝানোর কিছু আছে, কিন্তু জিকে তো মুখস্থ করিয়ে দেওয়া সম্ভব না। কিন্তু আমরা রিজনিং আজকে এমন ভাবে করব যেখানে আমাদের যেন রিজনিং এ কোনো রকম কোনো কিছু না আটকায়। আচ্ছা, তো এইবারে আসি রিজনিং এর মধ্যে দু ধরনের রিজনিং বা জিআই আমরা পাই, একটা হচ্ছে ভার্বাল, একটা হচ্ছে নন ভার্বাল। একটা রিজনিং এর মধ্যে একটা হচ্ছে ভার্বাল, একটা হচ্ছে নন ভার্বাল। এইবারে প্রশ্ন আসবে যে দাদা কোনটাকে ভার্বাল আর কোনটা নন ভার্বাল, বা ভার্বাল আর নন ভার্বালের মধ্যে মানে ব্যাপারটা কি? দেখো, ব্যাপারটা কিছুই না। ভার্বাল রিজনিং যেগুলো সেইখানে হচ্ছে তোমার বিভিন্ন মানে ওয়ার্ড দিয়ে থাকবে বা নাম্বার দিয়ে রিজনিং থাকবে, বা একটা সেন্টেন্স থাকবে, সেই সেন্টেন্সকে দিয়ে কিছু বলে দেওয়া থাকবে, সেইখান থেকে অন্য কিছুকে বার করতে হবে, এই টাইপের জিনিসগুলো। এইগুলো হচ্ছে ভার্বাল রিজনিং। মানে ধরো আস্তে আস্তে করালে আমি আর কি তোমাদেরকে আরো ভালো করে বোঝাতে পারবো। যারা মোটামুটি একটু আধটু জিআই সম্পর্কে অবগত তারা জানবে, আর যারা একদম নতুন দেখছো ক্লাসটা তাদের একটু প্রবলেম হবে, বাট আমি সেটাকে সলভ করার চেষ্টা করছি। ভার্বাল মানে হচ্ছে ধরো বলে দিল 1:1 2:2 দিয়ে 2:2 কত হবে, এইগুলো করবো আজকে। হ্যাঁ, এই টাইপের। অথবা বলে দিল তোমার ধরো যে ইংলিশ ইস্টু জানুয়ারি 2:2 দিয়ে বেঙ্গলি ইস্টু কত, বেঙ্গলি ইস্টু কি, এই যে কি এইগুলোকে বার করতে হবে। এইগুলো সবই কিন্তু আমাদের ভার্বাল রিজনিং এর মধ্যে পড়ে, ঠিক আছে। তাহলে নন ভার্বাল রিজনিং কাকে বলে বা নন ভার্বাল রিজনিং কি? নন ভার্বাল রিজনিং হচ্ছে, আমি যদি আগে নন ভার্বালটা বলতাম তাহলে তোমাদের মনে হয় বুঝতে বেশি সুবিধা হতো। নন ভার্বাল রিজনিং হচ্ছে যে সমস্ত রিজনিং গুলোতে শুধুমাত্র ছবি আঁকা থাকে, বিভিন্ন ছবি আঁকা থাকবে, এটাকে এরকম এরকম রয়েছে, এরকম এরকম রয়েছে, ঠিক আছে। সেখানে বলে দিল মিরর ইমেজ কি হবে, সেইখানে মিরর ইমেজটা কিরকম দাঁড়াবে, এইটার মিরর ইমেজ কিরকম থাকবে। অথবা কোনো কোনো জায়গায় এরকম বলে দেয়, একটা এরকম পেপার আছে, ঠিক আছে, পেপারটাকে ফার্স্টে এরকম করে ভাঁজ করা হয়, ফার্স্টে এরকম করে দেখায়, এরকম করে ভাঁজ করে দেওয়া হয়, মানে এইটাকে এরকম করে ভাঁজ করে দেওয়া হলো। ভুল বললাম, এক মিনিট। একটা এরকম পেপার আছে, এরকম তোমাকে দেখিয়ে দেবে ছবিতে, এরকম এটা হচ্ছে 1 নম্বর চিত্র, এই 2 নম্বর চিত্রতে দেখাবে হচ্ছে এইরকম, ঠিক আছে। এই 2 নম্বর চিত্র এরকম, 3 নম্বর চিত্রতে দেখাবে হচ্ছে এরকম দিয়ে এরকম এরকম তিনটে চিত্র হলো। তার মানে কি, পেপারটাকে আমি কিরকম ফোল্ড করলাম, এরকম পুরো পেপার ছিল, পেপারটাকে আমি ফার্স্টে এরকম ফোল্ড করলাম, তারপরে
এটাকে এরকম ফোল্ড করলাম, ফোল্ডে দেখো বলবে যে আমার এইখানে একটা আমি ডট দিয়েছি বা এখানে একটা ফুটো করেছি, এখানে একটা ফুটো করেছি। তাহলে এবার যখন আমি পুরো পেপারটাকে খুলবো, এই যে দুটো জায়গায় আমি ফুটো করেছি, হ্যাঁ এই দুটো জায়গায় ফুটো করেছি, তারপরে যখন পুরো পেপারটাকে আমি খুলবো তখন পেপারটার ছবিটা কিরকম হবে, এই টাইপের জিনিসগুলোকে বলা হচ্ছে নন ভার্বাল রিজনিং। তো নন ভার্বালের দিকে আমরা পরে যাব, আমরা আগে শুরু করব হচ্ছে আমাদের ভার্বাল রিজনিং। আর ভার্বাল রিজনিং এ প্রথম চ্যাপ্টার হচ্ছে অ্যানালজি। ঠিক আছে, চলো এবার অ্যানালজি সম্পর্কে কিছু কথা বলে আমরা প্র্যাকটিস শুরু করব। তো এবার দেখো আমাদের অ্যানালজি, আজকে বললাম যে অ্যানালজি চ্যাপ্টারটা আজকে করাবো। এবার অ্যানালজি মানে কি আমি এটা আগে থেকে লিখে রেখেছি। অ্যাকচুয়ালি স্মার্ট বোর্ড থাকলে কি হয় পুরোটা করা থাকে, কিন্তু আমার কাছে তো স্মার্ট বোর্ড নাই, তাই আমি আগে এরকম ভাবেই লিখে তোমাদেরকে বোঝাতে হচ্ছে। আচ্ছা, অ্যানালজি মানেটা কি? অ্যানালজি মানে হচ্ছে তোমাকে দুটো সম্পর্ক তোমাকে দিয়ে দেবে, ঠিক আছে, তৃতীয় সরি তোমাকে একটা সম্পর্কের মানে দুটোর মধ্যে সম্পর্ক তোমাকে দিয়ে দেবে, আর দ্বিতীয় ক্ষেত্রে একটা সম্পর্ক তোমাকে বলে দেবে, তার সঙ্গে ওই একই রকম ভাবে বুঝে সম্পর্কিত কি সেটাকে বার করতে হবে। যেরকম সাপোজ তোমাদেরকে এক্ষুনি বলি, ধরো বলে দিল যে বাংলাদেশ ইজ টু ঢাকা, ডবল ইজ টু দিয়ে ইন্ডিয়া ইজ টু কি হবে? ঠিক আছে, এই যে বাংলাদেশ ইজ টু ঢাকা, এইখানে কি একটা সম্পর্ক রয়েছে? কি সম্পর্ক রয়েছে? বাংলাদেশের সঙ্গে ঢাকার কি সম্পর্ক না, বাংলাদেশের ক্যাপিটাল হচ্ছে ঢাকা। ডবল ইজ টু দিয়ে ইন্ডিয়া দিয়ে দিয়েছে, ইন্ডিয়া, তার মানে ইন্ডিয়া ইজ টু জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে, তাহলে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কি বসবে না নিউ দিল্লি। কেন না ভারতবর্ষের ক্যাপিটাল হচ্ছে নিউ দিল্লি। এইটাই হচ্ছে অ্যানালজি, আমাকে একটা সম্পর্ক বলে দেবে আর একটা সম্পর্ক আমাকে বার করতে হবে। একইভাবে যদি আমি বলি, হয়তো তোমাকে বলে দিল ই ইজ টু 5, তাহলে এ ইজ টু কত? ঠিক আছে, এগুলো আসবো আমি আস্তে আস্তে, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। তাহলে ই ইজ টু 5 হলে এ ইজ টু হবে হচ্ছে 1। কেন? তার কারণ হচ্ছে ই এর, আমাদের এ বি সি ডি ই এর পজিশন কত? এর পজিশন হচ্ছে 5, আর ডবল ইজ টু দিয়ে এ দিয়ে দিয়েছে, এর পজিশন কত? এর পজিশন হচ্ছে 1। ঠিক আছে, ক্লিয়ার হলো? এইটাকেই বলে হচ্ছে অ্যানালজি। আমাদের অ্যানালজি হচ্ছে কিন্তু জিআই এর একদম প্রথম চ্যাপ্টার। আচ্ছা দেখো, অ্যানালজিতে 4 ধরনের অ্যানালজি আমরা পাই। একটা হচ্ছে ওয়ার্ড অ্যানালজি, একটা হচ্ছে নাম্বার অ্যানালজি, একটা হচ্ছে অ্যালফাবেট, একটা হচ্ছে মিক্সড। এবার বলবো দাদা ওয়ার্ড অ্যানালজি কি? ওয়ার্ড অ্যানালজি হচ্ছে ওই যেটা বললাম, বাংলাদেশ ইজ টু, আমি নিচে নিচে করে লিখছি, হ্যাঁ, বাংলাদেশ ইজ টু ঢাকা হলে ডবল ইজ টু দিয়ে ইন্ডিয়া ইজ টু কি হবে? কি হবে এটা তোমার এরকম থাকবে, কি হবে এটা এরকম জিজ্ঞাসা চিহ্ন থাকবে, সেখানে হবে হচ্ছে তোমার নিউ দিল্লি। ঠিক আছে, এইটা হচ্ছে ওয়ার্ড অ্যানালজি। এইবারে এইখানে শুধুমাত্র যে এই যে বাংলাদেশ ঢাকা শুধুমাত্র রাজধানী থাকবে তা কিন্তু না, এখানে কিন্তু তোমার দেখা গেল এরকম বলে দিল যে শিপ ইজ টু ল্যাম্ব হলে ডগ ইজ টু কি হবে? ঠিক আছে, এটাও কিন্তু ওয়ার্ড অ্যানালজির মধ্যে পড়ছে। অথবা বলে দিল বিহার ইজ টু পাটনা হলে ওয়েস্ট বেঙ্গল ইজ টু কি হবে? অথবা উল্টো বলতে পারে যে পাটনা ইজ টু বিহার হলে কলকাতা ইজ টু কি হবে? এইরকম, এইগুলো হচ্ছে সব তোমার ওয়ার্ড অ্যানালজি। ওয়ার্ড অ্যানালজি মানে হচ্ছে যেখানে আমার এক একটা ওয়ার্ড থাকবে, দেখো বাংলাদেশ একটা ওয়ার্ড, ঢাকা ওয়ার্ড, ইন্ডিয়া ওয়ার্ড, নিউ দিল্লি একটা ওয়ার্ড, যেখানে ওয়ার্ড থাকবে, এটা হচ্ছে ওয়ার্ড অ্যানালজি। আচ্ছা এরপর আসি নাম্বার অ্যানালজি। নাম্বার অ্যানালজিতে কিরকম থাকবে? নাম্বার অ্যানালজিতে থাকবে হচ্ছে এরকম, ধরো বললো 3:9 হলে ডবল ইজ টু, অ্যাকচুয়ালি এটা অনেকটা জায়গা লাগবে বলে আমি কিন্তু এরকম ভাবে দেখিয়েছি, অ্যাকচুয়ালি থাকে হচ্ছে তোমার এরকম ভাবে। ঠিক আছে, 3:9, এদিক দিয়ে লিখি একটু তাহলে। নাম্বার অ্যানালজিতে 3:9 হলে ডবল ইজ টু দিয়ে হয়তো বললো তোমাকে 4:2 কত হবে? 4:2 কত হবে? ঠিক আছে, অথবা বললো যে 7:14 হলে ডবল ইজ টু দিয়ে 14:2 কত হবে? ঠিক আছে, এগুলো খুব সহজ জিনিস, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য এইগুলোকে তোমাদের সামনে তুলে ধরছি। জাস্ট উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কোনটাকে কি অ্যানালজি বলে। ঠিক আছে, এটা বোঝা গেল নাম্বার অ্যানালজি। নাম্বার অ্যানালজিতে কি থাকবে না, সব দেখো শুধুমাত্র নাম্বার রয়েছে, সব দেখো নাম্বার রয়েছে। ঠিক আছে,
এটা গেল নাম্বার অ্যানালজি। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যালফাবেট অ্যানালজি। অ্যালফাবেট অ্যানালজিতে কি হচ্ছে? অ্যালফাবেট অ্যানালজিতে বলবে এরকম, এ ইজ টু জি হলে ডবল ইজ টু দিয়ে এফ ইজ টু কত হবে, অথবা জেড ইজ টু এ হলে ডবল ইজ টু দিয়ে তোমার দেখা গেল জেড তো, আচ্ছা ডাব্লিউ ইজ টু কি হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যালফাবেট অ্যানালজি, মানে এইখানে কিন্তু শুধুমাত্র তোমার অ্যালফাবেট থাকবে আর কিচ্ছু থাকবে না। তাহলে কি বোঝা গেল? ওয়ার্ড অ্যানালজিতে শুধুমাত্র ওয়ার্ড থাকবে, নাম্বার অ্যানালজিতে শুধুমাত্র নাম্বার থাকবে, অ্যালফাবেট অ্যানালজিতে শুধুমাত্র অ্যালফাবেট থাকবে। মিক্সড অ্যানালজিতে কি থাকবে? মিক্সড অ্যানালজিতে অ্যালফাবেটও থাকবে, নাম্বারও থাকবে। বোঝা গেল কি বললাম? মিক্সড অ্যানালজিতে অ্যালফাবেটও থাকবে প্লাস নাম্বারও থাকবে। কিরকম? ধরো বললো এ ইজ টু 1 হলে ডবল ইজ টু দিয়ে সি ইজ টু কত হবে, অথবা জেড ইজ টু 26 হলে ডবল ইজ টু দিয়ে এম ইজ টু কত হবে। তাহলে বোঝা যাচ্ছে? এখানে দেখো, এখানে কি আছে? ওয়ার্ড আছে, এখানে কি আছে? নাম্বার আছে, ওয়ার্ড নাম্বার। তাহলে মিক্সড অ্যানালজিতে ওয়ার্ড প্লাস নাম্বার দুটোই থাকবে। তো এই হচ্ছে আমাদের 4 ধরনের অ্যানালজি। জিআই হচ্ছে খুব সহজ একটা বিষয়। জিআই যদি তুমি ভালো করে করতে পারো তাহলে কিন্তু পরীক্ষাতে স্কোর করা তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, এইবারে আসছি আমার, দেখো এই যে এই দুটো ওয়ার্ড অ্যানালজি আর হচ্ছে তোমার নাম্বার অ্যানালজি, এই দুটো করতে আমার কোনো চাপ নাই। কিন্তু আমার চাপ কোনটাতে? আমার চাপ হচ্ছে অ্যালফাবেট অ্যানালজি আর মিক্সড অ্যানালজি করতে। কিরকম চাপ বলি, এটা আমি না হ্যাপাথেটলি দিয়েছি। ঠিক আছে, এটা আমি জাস্ট হ্যাপাথেটলি দিয়েছি, এটা কিন্তু কোন রকম কোনো জিআই হবে না। আমি এইখানে দেখাই, দেখো এ ইজ টু কত আছে? 1 আছে। ঠিক আছে, এ ইজ টু 1 আছে, তাহলে সি ইজ টু কত হবে? এ ইজ টু 1 মানে কি? এর পজিশন হচ্ছে 1 নম্বর পজিশন, তাহলে সি এর পজিশন কত? 3 নম্বর পজিশন। একইভাবে জেড ইজ টু দেখো 26 করেছি, তার মানে জেড এর পজিশন হচ্ছে 26। ঠিক আছে, আর তাহলে এম ইজ টু কত হবে? এম এর পজিশন কত হচ্ছে? এ বি সি কে এল এম 13, এম এর পজিশন হচ্ছে 13, তাহলে এম ইজ টু 13 হয়ে যাবে। এবার বললো দাদা পজিশন আমি কি করে মনে রাখবো? পজিশন গুলো কি বুঝতে পারছি না। দেখো পজিশন, এই যে এই দুটো করার ক্ষেত্রে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এবিসিডির পজিশন, মানে অ্যালফাবেটের পজিশন গুলো মনে রাখতে হবে। এইবারে ঘটনা হচ্ছে, আমি বারবার করে একটা কথা বলি, যে জিনিসটা আমি না খেটে মনে রাখতে পারবো সেই জিনিসটার পিছনে আমি বেশি খাটবো না। তাহলে না খেটে আমি কিভাবে মনে রাখতে পারবো? অনেকে আছে যারা মনে রাখতে পারে, তারা ধরো এর পজিশন 1, বি এর পজিশন 2, সি এর পজিশন 3, এইভাবে কিন্তু মনে রাখে। কিন্তু আমি বলবো আমার অত যদি মনে রাখো তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি বাই চান্স মনে না থাকে তাহলে পরীক্ষার হলেই তোমাদেরকে কিন্তু একটা রাফ শিট দেবে। এবারে এবিসিডি লিখতে তোমাদের কত সময় লাগতে পারে? ম্যাক্সিমাম 30 সেকেন্ড লাগতে পারে, তার উপরে লাগবে না। তো সেইটুকু সময় তোমরা ইয়ে করে রাফ শিটের একদম উপরটাতে এরকম করে এখানে রাফ শিটের উপরে লিখে নেবে। কি লিখবে? যেটা এখন আমি লিখছি সেইটা দেখো। এই যে দেখো যেভাবে লিখছি ঠিক সেইভাবেই লিখবে, কিন্তু এবিসিডি করে এম অব্দি লিখলে এরপরে কিন্তু এন এখানে লিখবে না, এন লিখবে কোথায়? এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, একদম পরপর এম এর নিচে এন, এল এর নিচে ও, এরকম করে। এবার নাম্বারিং কিভাবে করবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26, এই হচ্ছে নাম্বারিং। ঠিক আবার এর অপোজিট 1 2 3 4 5 6 7 8
9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 21, 22, 23, 24, 25, 26। এই যে প্যাটার্নটা না, এই প্যাটার্নটাকে কিন্তু তোমরা খাতার এক কোণায় লিখে রাখবে। কতক্ষণ লাগবে লিখতে? খুব বেশি হলে 10 থেকে 15 সেকেন্ড লাগবে। ঠিক আছে, এই প্যাটার্নটা যদি তোমরা লিখে রাখো তাহলে কিন্তু তোমাদের আর পজিশন গুলোকে মুখস্থ করতে হবে না, দরকার নাই পজিশন মুখস্থ করার, অত চাপ নেওয়ার দরকার নাই। এই প্যাটার্নটা যদি তোমরা মুখস্থ মানে মনে রাখতে পারো, লিখে হোক মুখস্থ করে যেভাবে হোক, তাহলে কিন্তু তোমার এই অ্যালফাবেট অ্যানালজি আর হচ্ছে মিক্সড অ্যানালজি এই দুটো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। মানে এই দুটো করতে কিন্তু তোমার এই জিনিসটা লাগবে। আচ্ছা, আর একটা লাগবে, সেটা হচ্ছে এ বি সি, ঠিক আছে, ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এই যে একটা প্যাটার্ন, এই প্যাটার্নটাও তোমরা লিখে রাখতে পারো। তবে এই প্যাটার্নটা খুব রেয়ার আসে, এই প্যাটার্নটা খুব রেয়ার আসে, কিন্তু আসে, হ্যাঁ, তবে খুব রেয়ার আসে। দেখা গেল তোমাকে হয়তো দিয়ে দিল এক্স ইজ টু ডি, এরকম দিয়ে দিল এক্স ইজ টু ডি হলে ভি ইজ টু কি হবে। এবার তুমি হাতে বেড়াবে যে এক্স ইজ টু ডি হলে ভি ইজ টু কি হবে, কেননা তোমার এইখানে দেখো এক্স এর সঙ্গে কিন্তু ডি এর কোনো মানে ইয়ে নাই, ঠিক আছে, বি এর দেখো এক্স এর সঙ্গে ডি এর কিন্তু সেই কোনাকুনিতে গেছে, তো এই ক্ষেত্রে কিন্তু তোমরা হাতড়ে বেড়াবে। আচ্ছা, দ্বিতীয় একটা ঘটনা হচ্ছে, সবসময় মাথায় রাখবে এই যে জেড, জেড মানে কিন্তু শেষ নয়। আমাদের এই যে যখন আমরা অ্যানালজি করবো বা জিআই করবো, সেক্ষেত্রে জেড কিন্তু আমাদের শেষ নয়। জেড এর পরের অ্যালফাবেট কি? জেড এর পরের অ্যালফাবেট হচ্ছে আবার এ, মানে এ বি সি ডি করে আমরা জেড অব্দি গেলাম, জেড জেড শেষ হলো না, জেড এর পরে আমার এ রয়েছে, ঠিক আছে। এগুলো কিন্তু মাথায় রাখবে, এইগুলো কিন্তু আমি যত এরপরে আস্তে আস্তে আমরা প্র্যাকটিস করব, তত আস্তে আস্তে এইগুলো তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। আমি অ্যানালজি দুটো ক্লাসের মধ্যে অ্যানালজিকে শেষ করব, অ্যানালজি দুটো ক্লাস আমি মোটামুটি নেব। চলো এবার তাহলে বোঝা গেল এই যে পুরো সিস্টেমটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো চলো এবারে আমরা প্র্যাকটিসের দিকে যাই। এইবারে আসছি হচ্ছে আমরা প্র্যাকটিসের সেটে। প্রথমে আমি 5টা তোমার মানে কোশ্চেন আমি লিখে নিয়েছি, হ্যাঁ, দেখো ভালো করে। এখানে কি বলছে দেখো, কাউ ইজ টু কাফ। কাউ মানে কি? কাউ মানে হচ্ছে গরু। কাফ মানে কি? কাফ মানে হচ্ছে গরুর বাচ্চাকে বলা হচ্ছে কাফ। তাহলে কাউ এর সঙ্গে কে রয়েছে? কাফ মানে হচ্ছে বাছুর। তাহলে গোটের সঙ্গে কি হবে? পাপ্পি মানে কি? পাপ্পি মানে হচ্ছে কুকুরের বাচ্চা। কিড মানে হচ্ছে ছাগলের বাচ্চা, ঠিক আছে। তাহলে গোটের সঙ্গে কি যাবে? গোটের সঙ্গে যাবে হচ্ছে কিড। গোটের সঙ্গে কে যাবে? যাবে হচ্ছে কিড, ঠিক আছে। আচ্ছা, মানে ছাগলের বাচ্চাকে বলে হচ্ছে ইংরেজিতে কিড। এবারে আসি, তাহলে ল্যাম্প কাকে বলে? ল্যাম্প হচ্ছে ভেড়ার বাচ্চা, আর ক্লট হচ্ছে ঘোড়ার বাচ্চা, ঠিক আছে। যারা আমরা মূলত বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমাদের যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে আমরা ইংলিশটা ঠিক মতো জানি না, এই অনেক কিছুরই আমরা কিন্তু মানে জানি না, ইনফ্যাক্ট আমিও জানি না, ঠিক আছে। তো এইগুলোর জন্য কিন্তু আমাদের প্রবলেম হয়। এবার তার জন্য তোমাদেরকে একটা ট্রিক্স বলে দিই, দেখবে প্রত্যেকটা কোশ্চেনের হিন্দি একটা ভার্সন থাকে, আর ইংলিশ একটা ভার্সন থাকে, আর বাংলা ভার্সন থাকে। এবারে ব্যাপার হচ্ছে আমাদের যে বাংলা কোশ্চেনটা থাকে, সেই বাংলা কোশ্চেনে কিন্তু আমাদের এই সমস্ত জিআই গুলো এরকম ইংরেজিতেই লেখা থাকে। এখানে কিন্তু লেখা থাকবে না যে গরু ইজ টু বাছুর, ছাগল ইজ টু কি হবে, এরকম কিন্তু লেখা থাকবে না, এখানে এরকম ভাবেই লেখা থাকবে। তো তোমরা তখন কি করবে? তোমরা তখন হিন্দি পেপারটাকে খুলবে, হিন্দি পেপারে কিন্তু লেখা থাকবে গাই ইজ টু বাছরা, এরকম ভাবে কিন্তু হিন্দি পেপার গুলোতে লেখা থাকে। তো ওইখান থেকে কিন্তু তোমরা বুঝে যেতে পারবে যে হ্যাঁ এইটা এরকম হবে, যে জায়গাটা একটু ডাউট হবে। তবে প্রত্যেকটা রকম করতে যাবো না, তাহলে কিন্তু সময় খাবে। তো যতটা পারবে এইগুলোকে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবে। এই যে ওয়ার্ড যে অ্যানালজি গুলো না, এইগুলোতেই কিন্তু তোমাদের এই প্রবলেম গুলো আসবে। তাই জন্য এইরকম কিছু জিনিস, যেরকম রাজ্য রাজধানী, দেশ রাজধানী, কারেন্সি, কোথা মানে কোন জায়গায় কি খেলা হয়,
এইগুলো একটুখানি তোমরা মুখস্থ করে নেবে, ঠিক আছে? প্রত্যেকটা তোমার যে সমস্ত জিকে বইগুলো আছে সেই জিকে বইগুলোতে কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে আরামসে। আচ্ছা, তাহলে প্রথমটা বোঝা গেল। এবার দ্বিতীয়টাতে আসি, দেখো একই যেটা এইমাত্র বললাম, পিচ ইজ টু ক্রিকেট, মানে ক্রিকেট কোথায় খেলা হয়? পিচে খেলা হয়। যারা ছেলেরা তারা কিন্তু ভালোভাবেই জানো যে ক্রিকেট কোথায় খেলা হয়, পিচে খেলা হয়। এখনকার অনেক মেয়েরাও জানে, কিন্তু ছেলেরা জানোই একদম শিওর। আচ্ছা, এইবার হচ্ছে আরেনা। এইটা মানে কি? এইটা মানে আসলে তখন আমরা গল্প হয়ে যাবে আমাদের, যে আরেনা মানে কি? আরেনা মানে হচ্ছে, এটা হচ্ছে যেইখানে আমাদের কুস্তি করা হয়, ঠিক আছে, বা মল্লভূমি বলে। যে বালি দিয়ে যে কুস্তির যে ম্যাটটাকে, কুস্তির যে মানে জায়গাটাকে প্রস্তুত করা হয়, সেইটাকে বলা হচ্ছে আরিনা। তো আরিনা স্টেবারে যখন বললাম কুস্তি করা হয়, তখন তোমরা আরামসে পেয়ে যাবে। তাহলে কি হবে সেটা? রেসলিং। তাহলে আরিনা ইস টু কি হবে? রেসলিং, ঠিক আছে? তাহলে বোঝা গেল। এবার দেখো এইখানে কি কি রয়েছে আমার, রয়েছে হচ্ছে টেনিস, জিমনাস্টিক, ব্যাডমিন্টন আর রেসলিং। তো টেনিস কোথায় খেলা হয়? কোর্টে খেলা হয়। ব্যাডমিন্টনও কোথায় খেলা হয়? কোর্টে খেলা হয়, ঠিক আছে? রেসলিংটা খেলা হচ্ছে আরিনাতে। আর জিমনাস্টিকটা আমি সঠিক বলতে পারছি না, ওটা দেখতে হবে জিমনাস্টিক কোথায় খেলা হয়। আচ্ছা, এর পরবর্তীটাতে আসছি, বলছে কি টোবাকো ইজ টু ক্যান্সার, মানে এবার এইখানে দেখো, এইখানে একটা জিনিস দেখো, এখানে তখন কি করছিল, একটা একটা পুরো রিলেশন দিয়ে দিচ্ছিল, এই যে এটা হচ্ছে পুরো রিলেশনটা, আর দ্বিতীয় রিলেশনটার একটা ওয়ার্ড দিয়ে দিচ্ছিল। কিন্তু এইখানে দেখো তোমার পুরো দ্বিতীয় রিলেশনটাকেই তোমার উজ্জ্ব করে দিয়েছে, মানে দ্বিতীয় রিলেশনটাকেই পুরোটা তোমার অপশনে দিয়েছে। তাহলে টোবাকো ইজ টু কি? ক্যান্সার। অর্থাৎ টোবাকোর কারণে কি হয়? ক্যান্সার হয়। এবার তোমাকে এই যে যে রিলেশন গুলো রয়েছে এইগুলো দেখে বলতে হবে যে কোনটা সঠিক। কি বলেছে? মিল্ক ইজ টু ফুড, বার্ড ইজ টু ফ্লাওয়ার, সয়েল ইজ টু ইরোশন, আর হচ্ছে মসকিউটো ইজ টু ম্যালেরিয়া। তাহলে মিল্ক ইজ টু ফুড মানে কি? মিল্ক মানে কি সবাই জানি আমরা, মিল্ক মানে হচ্ছে দুধ। আচ্ছা, ফুড মানে তো খাবার। বার্ড মানে কি? এটা কিন্তু বার্ড না, এটা হচ্ছে বার্ড। বার্ড মানে, বার্ড মানে হচ্ছে কুড়ি, ফুলের কুড়িকে বার্ড বলে। তাহলে বার্ড ইজ টু ফ্লাওয়ার এটাও হবে না, এই মিল্ক ইজ টু ফুড এটাও হবে না, বার্ড ইজ টু ফ্লাওয়ার এটাও হবে না। সয়েল ইজ টু ইরোশন, ইরোশন মানে হচ্ছে ক্ষয় হওয়া, ইরোশন মানে ক্ষয় হওয়া। তাহলে সয়েল হচ্ছে মাটি, আর ইরোশন মানে হচ্ছে ক্ষয় হয়ে যাওয়া। তাহলে পড়ে রইল কে? মসকিউটো ইজ টু ম্যালেরিয়া, মানে মশার জন্য, মসকিউটো মানে হচ্ছে মশা, আর ম্যালেরিয়া মানে তো ম্যালেরিয়া। মশার জন্য কি হয়? ম্যালেরিয়া হয়। টোবাকোর জন্য যেরকম ক্যান্সার হয়, সেরকম মশার জন্য হচ্ছে তোমার ম্যালেরিয়া হয়। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে? ডিটা হবে অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, তারপরটাতে আসি, দেখো সাইক্লোন ইজ টু অ্যান্টি সাইক্লোন, মানে এখানে কিন্তু আবার অন্যরকম সম্পর্ক দিয়েছে। সাইক্লোন মানে হচ্ছে ঝড়, আর অ্যান্টি সাইক্লোন মানে হচ্ছে ঝড়ের ঠিক বিপরীত। মানে এইগুলো হচ্ছে কিন্তু সাইক্লোনের অ্যান্টোনিম হচ্ছে অ্যান্টি সাইক্লোন, ঠিক আছে? মানে সাইক্লোনের উল্টো। এবার হচ্ছে ফ্লাড। ফ্লাড মানে কি? ফ্লাড মানে হচ্ছে বন্যা, তাই তো? ফ্লাড মানে হচ্ছে বন্যা। তাহলে এবার দেখি এইগুলোতে কি হয়। ডিভাস্টেশন, ডিভাস্টেশন মানে হচ্ছে বিধ্বংস। হ্যাভক, হ্যাভক মানে হচ্ছে ব্যাপক হারে, ঠিক আছে? তাহলে হচ্ছে ফ্লাড হচ্ছে বন্যা, এবার ডিভাস্টেশন মানে হচ্ছে বিধ্বংস। ফ্লাডের সঙ্গে কোন রকম ভাবে ফ্লাডের অ্যান্টোনিম কি মনে হচ্ছে বা বিপরীত মনে হচ্ছে? মনে হচ্ছে না। আচ্ছা, হ্যাভক, হ্যাভক মানে হচ্ছে তোমার বললাম কি ব্যাপক হারে, ঠিক আছে? তো এটাও ফ্লাডের কোন রকম অ্যান্টোনিম মনে হচ্ছে না। এরপর হচ্ছে রিভার। রিভার মানে, রিভার মানে নদী। তো বন্যা নদীর উচ্ছ্বাসের জন্য হয়, কিন্তু তার অ্যান্টোনিম কি নয়। কারণ এখানে দেখো সাইক্লোনের অ্যান্টোনিম হচ্ছে অ্যান্টি সাইক্লোন, তাহলে বন্যা তার উচ্ছ্বাসের জন্য হয়, তাহলে হচ্ছে রিভার হবে না। পরে রইল কে? ড্রাউট। ড্রাউট মানে কি? ড্রাউট মানে হচ্ছে খরা, অনাবৃষ্টির জন্য খরা হয়। তো ফ্লাড হয় কিসের জন্য? না বৃষ্টির জন্য, অতিরিক্ত বৃষ্টির জন্য। বন্যা হয় অতিরিক্ত বৃষ্টির জন্য, আর ড্রাউট হয় হচ্ছে কম বৃষ্টির জন্য। তার মানে এই ড্রাউটটাই হচ্ছে ফ্লাডের অ্যান্টোনিম, মানে অ্যান্সার কত হবে? ডি। আচ্ছা, তারপরটাতে আসি, দেখো তারপরটা কি বলছে। বলছে ডক্টর ইজ টু পেশেন্ট,
মানে ডক্টরের কাছে কে আসে? না পেশেন্ট আসে। ঠিক আছে, ডক্টরের কাছে কিন্তু কে আসে? পেশেন্ট আসে। তাহলে বলছে লয়ার। তাহলে লয়ারের কাছে কে আসে? কাস্টমার আসে কি? না, কাস্টমার আসে না। তুমি বলতে পারো যারা আসছে তাদেরকে কাস্টমার তুমি বলতে পারো, বাট তারা কিন্তু কাস্টমার নয়। কেননা কাস্টমার কোথায় আসে? কাস্টমার দোকানদারের কাছে কাস্টমার আসে জিনিসপত্র কিনতে। তো লয়ারের কাছে কাস্টমার আসে না। ক্রিমিনাল আসে? ক্রিমিনালও আসতে পারে, ভালো মানুষও আসতে পারে। ক্রিমিনালই আসবে লয়ারের কাছে এরকম তো কোনো কথা নাই। কেননা যখন কোর্টে কোনো কেস চলে তখন দুপক্ষের লয়ার থাকে। তো দুপক্ষই তো নিশ্চয়ই ক্রিমিনাল নয়, এক পক্ষ ভালো এক পক্ষ খারাপ, বা এক পক্ষ ভালো এক পক্ষ ক্রিমিনাল। তো দুপক্ষই তো লয়ারের কাছে গেছে, যে ভালো পক্ষ সেও লয়ারের কাছে গেছে, তাহলে তাকে আমি ক্রিমিনাল বলতে পারি না, তার মানে ক্রিমিনালটাও হবে না। আচ্ছা, ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট কি আসে লয়ারের কাছে? আসে না। ম্যাজিস্ট্রেটের সামনে পুরো মামলাটা চলে, বাট ম্যাজিস্ট্রেট কি আসে? আসে না। তাহলে কি আসে? না ক্লায়েন্ট আসে লয়ারের কাছে। আরে সবগুলো কি ডি হয়েছে নাকি? আরে বাস। তাহলে লয়ারের কাছে কি আসে? না ক্লায়েন্ট আসে। মানে লয়ারের কাছে যারা আসে তারা হচ্ছে ক্লায়েন্ট। তাহলে বোঝা গেল, ডক্টরের কাছে আসে হচ্ছে পেশেন্ট, আর লয়ারের কাছে আসে হচ্ছে ক্লায়েন্ট। ক্লিয়ার? তো এবার দেখো, অ্যাটম হচ্ছে কি? পরমাণু। আর মলিকুল হচ্ছে অণু। তাহলে অণুগুলো কি দিয়ে তৈরি হয়? না পরমাণু দিয়ে তৈরি হয়। ঠিক আছে, অণুকে ভাঙলেই আমরা কি পাই? পরমাণু পাই। এরপরে আমরা ইয়েতে সায়েন্সে পড়েছি যে এরপরে পরমাণুকে ভাঙলে আমরা আরো কি পাই? নিউট্রন, প্রোটন আর হচ্ছে ইলেকট্রন, ওটা আলাদা। কিন্তু অণুকে ভাঙলে আমরা পাই হচ্ছে পরমাণু। অর্থাৎ পরমাণুকে দিয়ে আমার অণু তৈরি হয়, বা অ্যাটমকে দিয়ে আমার মলিকিউল তৈরি হয়। একইভাবে সেল, সেল মানে কি? সেল মানে হচ্ছে কোষ। ঠিক আছে, সেল মানে কি? কোষ। তাহলে কোষ দিয়ে কি তৈরি হয়? ম্যাটার, জিনিসপত্র, জিনিস মানে পদার্থ। পদার্থ কি তৈরি হয়? না। নিউক্লিয়াসও তৈরি হয় না। কি তৈরি হয়? অর্গানিজম তৈরি হয়। অর্গানিজম মানে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ। ঠিক আছে, অর্গানিজম মানে অঙ্গ প্রত্যঙ্গ। আমাদের দেহের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেই অঙ্গ প্রত্যঙ্গ গুলো কি দিয়ে তৈরি হয়? না সেল দিয়ে তৈরি হয়। তাহলে অ্যান্সার কি হবে? তিনেরটা, বা সি। ঠিক আছে। আচ্ছা, এবার অনেকে বলবে দাদা ব্যাটারিও তো তৈরি হয় সেল দিয়ে, অনেকগুলো সেল দিয়ে ব্যাটারি তৈরি হয়। হ্যাঁ হয়, কিন্তু ঘটনা হচ্ছে এখানে একটা বিষয় জানার, ব্যাটারির যে সেলগুলো রয়েছে সেই সেলগুলো কি আমাদের দেখা যায় কি দেখা যায় না? দেখা যায়। তো কিন্তু এখানে দেখো, এই অ্যাটম বা পরমাণু, পরমাণু কি আমরা কখনো দেখতে পাই? কখনো দেখতে পাই না। ঠিক সেরকম আমাদের দেহের যে সেলগুলো রয়েছে বা দেহের যে কোষগুলো রয়েছে সেগুলোকে আমরা দেখতে পাই? দেখতে পাই না। তাহলে আমি কি বলেছি, এই যে যে জিআইটা, জিআইটা হচ্ছে আমরা একটা জিনিস যে একদম টোটালি এর সঙ্গে কিন্তু এই যে যে সম্পর্কটা, এই প্রথম সম্পর্কের সঙ্গে দ্বিতীয় যে সম্পর্কটা টোটালটাই মিলে যেতে হবে। অর্থাৎ আমার এই যে অ্যাটমটা একদম ক্ষুদ্রতম কণা, ঠিক আছে, ঠিক সেরকম সেলকেও আমাকে ক্ষুদ্রতম কণা ধরতে হবে। এই ক্ষুদ্রতম কণা কোথায় থাকে? না আমাদের দেহতে যে কোষ রয়েছে, ক্ষুদ্রতম কণা যে কোষ, সেই কোষ আমাদের দেহ দিয়েই, সরি, সেই কোষ দিয়েই আমাদের দেহ তৈরি। তাই আমরা ব্যাটারির যে সেল তার সঙ্গে কিন্তু এই সেলের তুলনা করব না। এখানে যে কোষ দিয়ে আমাদের দেহ তৈরি হয়েছে সেটাই কিন্তু আমার অ্যান্সার হবে। এটা গেল প্রথমটা। দ্বিতীয়টা, দুমা ইজ টু রাশিয়া। এবারে বলবে দুমা মানে কি? এইখানেই কিন্তু তোমাদেরকে বললাম ওই যে জিকের যে সমস্ত সাধারণ জ্ঞানের চ্যাপ্টারে যে দেখবে এগুলো রয়েছে, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। দুমা হচ্ছে রাশিয়ার পার্লামেন্টকে বলে হচ্ছে দুমা। তো রাশিয়ার পার্লামেন্টকে যেরকম বলে হচ্ছে দুমা, সেরকম সোরা, SHORA, সোরা, সোরা কার পার্লামেন্টকে বলে? সোরা বলে হচ্ছে আফগানিস্তানের পার্লামেন্টকে। ঠিক আছে, বি। সোরা বলে হচ্ছে কার পার্লামেন্টকে? আফগানিস্তানের পার্লামেন্টকে বলে হচ্ছে সোরা। ঠিক আছে, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। এইগুলো মুখস্থ করলে কিন্তু এই জিআই গুলো নেমে যাবে। এই জিআই গুলো কিন্তু কিছুটা হলেও মুখস্থ বিদ্যা তোমাদের কাজে লাগাতে হবে। আচ্ছা, এবারে দেখো, কঙ্কনি। কঙ্কনি হচ্ছে গোয়ার কি? কঙ্কনি হচ্ছে গোয়ার একটা ভাষা। ঠিক আছে, কঙ্কনি হচ্ছে গোয়ার ভাষা। ঠিক সেরকম ডোগরি, ডোগরি কোথাকার ভাষা? ডোগরি হচ্ছে জম্মু কাশ্মীরের ভাষা। বারবার ভুল করছি। সি, কঙ্কনি হচ্ছে গোয়ার একটা ভাষা, ঠিক সেরকম ডোগরি হচ্ছে জম্মু কাশ্মীরের একটা ভাষা। আচ্ছা, তারপরে দেখো, কিং। কিং মানে কে? কিং মানে হচ্ছে রাজা।
কিং কোথায় বসে? থ্রোন। মানে কিং এর সঙ্গে থ্রোনের সম্পর্কটা কি? কিং হচ্ছে থ্রোন, থ্রোন মানে হচ্ছে কি? থ্রোন মানে হচ্ছে সিংহাসন। ঠিক আছে, রাজা কোথায় বসে? না সিংহাসনে বসে। ঠিক সেরকম রাইডার। আচ্ছা, রাইডার মানে কিন্তু মনে রাখবে, এখানে কিন্তু মোটর বাইক রাইডারকে রাইডার বলে না। রাইডার মানে কিন্তু মূলত বলে হচ্ছে যারা ঘোড়া চালায় বা ঘোড়াতে সাবারি করে তাদেরকে কিন্তু মূলত রাইডার বলে। তো রাইডার কোথায় বসে? চেয়ারে কি বসে? বসে না। হর্স। এবার বলবে যে রাইডার তো হর্সে বসে না। হর্সে বসে, ঘোড়ার পিঠে বসে, কিন্তু একদম ডাইরেক্ট কি ঘোড়ার পিঠের সঙ্গে কি টাচ থাকে? না। ঘোড়ার পিঠের উপরে দেখবে সে একটা দেওয়া থাকে না, যেটাকে বলে জিন পরানো, যেটার উপরে রাইডার বসে। কেননা ঘোড়ার পিঠে বসলে অতক্ষণ বসে থাকতে পারবে না। তো যে ঘোড়ার পিঠের উপরে দেখবে একটা জিন পরানো বলে, যেটা সিটের মতো থাকে। ঠিক আছে, সেইটাকে বলে হচ্ছে জিন পরানো, বা সেই জিনিসটাকে বলে হচ্ছে কি? স্যাডেল। ঠিক আছে, সেই জিনিসটাকে বলে হচ্ছে স্যাডেল। তো যে ঘোড়া চালায় সে কিসের উপরে বসে? না ওই স্যাডেলের উপরে বসে। ঘোড়ার পিঠের উপরে থাকে হচ্ছে স্যাডেল, সেই স্যাডেলের উপরে বসে হচ্ছে রাইডার। ক্লিয়ার? তাহলে কিং এর সঙ্গে যেরকম থ্রোন সম্পর্কিত, রাইডারের সঙ্গে কে সম্পর্কিত? না স্যাডেল। আচ্ছা, ফ্লাওয়ার, পিটল। ফ্লাওয়ার হচ্ছে কি? ফুল। আর পিটল মানে, এইখানে যদি আমরা ইংরেজির মানেটা না জানি তাহলে কিন্তু আমরা এই জিআইটা নামিয়ে আসতে পারবো না। পিটল মানে হচ্ছে পাপড়ি। ঠিক আছে, পিটল মানে হচ্ছে পাপড়ি। তো এই পাপড়ি দিয়ে কি তৈরি হয়? না ফুল তৈরি হয়। অনেকগুলো পাপড়ি মিলে কি হয়? একটা ফুল হয়। এবারে বলেছে বুক। তাহলে বই, বুক হচ্ছে বই। বই কি দিয়ে তৈরি হয়? না অনেকগুলো পেজ মিলিয়ে একটা বই তৈরি হয়। এবার দেখি এখানে কি কি আছে। পেজ আছে। আচ্ছা, তাহলে আমি অ্যান্সার পেয়ে গেলাম। অ্যান্সার হচ্ছে এ, অনেকগুলো পেজ মিলিয়ে একটা বই তৈরি হয়। আচ্ছা, আর কি রয়েছে? কন্টেন্ট। এবার দেখো, হয়তো অনেকের মনে হবে যে কন্টেন্ট, তাহলে তো অনেকগুলো কন্টেন্ট মিলিয়ে তো একটা বই তৈরি হয় না। কন্টেন্ট মিলিয়ে বই তৈরি হয় না। একটা পেজের মধ্যে হয়তো কিছু কন্টেন্ট থাকতে পারে, বাট তোমার অনেকগুলো পেজ দিয়েই কিন্তু বই তৈরি হয়। অনেকগুলো কন্টেন্ট দিয়ে বই তৈরি হয় না। একটা বইয়ের মধ্যে অনেক কন্টেন্ট থাকে, কিন্তু তার মানে এই নয় যে কন্টেন্ট না থাকলে বই হবে না। কন্টেন্ট না থাকলেও কিন্তু বই হবে, কিন্তু পেজ না থাকলে কি বই হবে? হবে না। তাই কন্টেন্টটা আবার হবে না। আচ্ছা, তারপর হচ্ছে অথর। অথর তো হবেই না। অথর মানে যে বই লিখছে সে তো হবেই না, কেননা একটা অথর না তো অন্য অথর লিখতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরি হচ্ছে অনেকগুলো বই দিয়ে আবার একটা লাইব্রেরি তৈরি হয়। এখানে কিন্তু দেখো একটু অন্যরকম দিয়েছে। এখানে তোমরা একটু গুলাতে পারো যে ফ্লাওয়ার ইজ টু প্যাটেল, তোমার পাপড়ি দিয়ে যেরকম ফুল তৈরি হচ্ছে, সেরকম বুক ইজ টু, তোমাদের হট করে মনে হতে পারে লাইব্রেরি। অনেকগুলো বই দিয়ে তো লাইব্রেরি তৈরি হচ্ছে, তো সেটা কিন্তু না। এখানে কোনটা আগে রয়েছে দেখো, যেটা তৈরি হচ্ছে তাকে আগে দিয়েছে, আর যার দ্বারা তৈরি হচ্ছে তাকে পিছনে দিয়েছে। তাহলে যেটা তৈরি হচ্ছে, কি তৈরি হচ্ছে? বইটাই তৈরি হচ্ছে। কার দ্বারা তৈরি হচ্ছে? না পেজের দ্বারা তৈরি হচ্ছে। এইখানে যদি তোমার লাইব্রেরি কি বুকের জায়গায় যদি তোমার লাইব্রেরি থাকতো, সেই ক্ষেত্রে তোমার এইখানে ডবল ইস্টুর পরে তোমার বুক হতো, কেননা অনেকগুলো বই দিয়ে তোমার একটা লাইব্রেরি তৈরি হয়। ক্লিয়ার হলো? আচ্ছা, এইবারে একটা জিনিস দেখো, এতক্ষণ আমরা কটা করে অপশন দেখছিলাম? চারটে, এখানেও চারটে, দেখো এখানেও চারটে, এখানেও চারটে, কিন্তু এইখানে দেখো কটা অপশন রয়েছে? পাঁচটা। একটা অপশন কি দিয়েছে? নান। নান মানে হচ্ছে এখানে থাকে হচ্ছে নান অফ দি অ্যাবাভ। নান অফ দি অ্যাবাভ। ঠিক আছে, এটা থাকে হচ্ছে নান অফ দি অ্যাবাভ, মানে উপরের কোনোটাই নয়। এই যে যে 5 নম্বর যে অপশনটা, এইটা কিন্তু তোমরা পাবে হচ্ছে মূলত এসএসসি পরীক্ষা দিতে গেলে, মানে এসএসসি সিজিএল বলো, এমটিএস বলো, বা সিএইচএসএল বলো, মানে এইচএস লেভেলের বলো, এসএসসি দিতে গেলে কিন্তু তোমরা নান অফ দি অ্যাবাভটা পাবে। এই যে এই অবধি আমরা যা করলাম, এইগুলো হচ্ছে ওয়ার্ড অ্যানালজি। ঠিক আছে, এরপরে আমরা আসবো হচ্ছে নাম্বার অ্যানালজিতে। এবার কিছু নাম্বার অ্যানালজি করে আমরা আজকের ক্লাসটা মোটামুটি শেষ করবো। আর বললাম যে দুটো ক্লাসের মধ্যে আমি অ্যানালজি চ্যাপ্টারটাকে শেষ করে দেবো। দেখো, এবার হচ্ছে নাম্বার অ্যানালজি। ঠিক আছে, এখানে দেখো সব কিন্তু আমার নাম্বার দিয়ে রয়েছে। কিরকম রয়েছে? 63 রয়েছে ইস্টু 21। তাহলে 27 ইস্টু কত হবে? এবার ভালো করে দেখো, 63:21 রয়েছে, তাহলে 27 ইস্টু কত হবে? এবার দেখো, এখানে যদি ভালো করে তুমি দেখো তাহলে দেখতে পাবে 21 কে যদি আমি 3 গুণ করি তাহলে কত হয়ে যাবে? 63 হয়ে যাবে না? তার মানে এখানে এমন একটা সংখ্যা আছে যার 3 গুণ হচ্ছে 27। তাহলে কার 3 গুণ 27? 9 × 3 সমান হচ্ছে 27। তাহলে আমার অ্যান্সার হবে কত? 9, মানে বিয়েরটা। ঠিক আছে, এটা গেল খুব পাতি। এবারে দেখো,
বলেছে 85:42, ঠিক আছে? 85:42 হলে 139 কত হবে? এইবারে দেখো এইখানে একটু মাথা ঘামানোর ব্যাপার রয়েছে, করি দেখি। দেখো 85 ইন্টু আমি যদি 1/2 করি তাহলে কত হবে? 85/2 মাইনাস 1/2 যদি করি তাহলে 2, 85 মাইনাস 1 মানে হচ্ছে 84/2 মানে হচ্ছে 42। বেরাল? এবার বলবে দাদা এরকম করে কেন হলো, এটা কি নিয়ম? না, জিআই এর ক্ষেত্রে কোনো রকম কোনো নিয়ম নাই, যেভাবে ইচ্ছা যেমন ইচ্ছা মানে যেখানে ইচ্ছা তাই দিতে পারে, তোমাকে এটাই মাথা খাটিয়ে বের করতে হবে, ঠিক আছে? জিআই এ কিন্তু কোনো নিয়ম নাই। তার মানে কেসটা কি হলো, এই প্রথমটার সঙ্গে ইন্টু 1/2 মাইনাস 1/2, তাহলে একইভাবে 139 এর সঙ্গেও তাই হবে, 139 ইন্টু 1/2 মানে 139/2 মাইনাস তোমার 1/2 মানে কত হচ্ছে 139 মাইনাস 1 মানে হচ্ছে 138/2। এবার কাটাকাটি করলে হচ্ছে 2 6 12 69, তাহলে কোথায় 69? এই যে 2, তাহলে হচ্ছে এটা হচ্ছে 69। ক্লিয়ার? এইগুলো কিন্তু তোমরা যত জিআই প্র্যাকটিস করতে থাকবে না তত দেখবে এইগুলো তোমাদের মাথায় খেলতে থাকছে, ঠিক আছে? প্রথমবার দেখে মনে হবে যে কি হাইফাই মানে হাতি ঘোড়া জিনিস, কিন্তু সেরকম না। যত তোমরা প্র্যাকটিস করতে থাকবে তত এগুলো কিন্তু তোমাদের মাথায় খেলতে থাকবে, আর দেখো তখন এইগুলো দেখেই না তোমাদের মাথায় চলে আসবে এরকম মনে হচ্ছে এটা এই হবে, ঠিক আছে? আচ্ছা নেক্সট, তারপরটা দেখো কি বলেছে, 9:24। তাহলে প্রথমে এখানে দেখো, এখানে এতক্ষণ লাস্টে জিজ্ঞাসা চিহ্ন ছিল, এখানে কিন্তু প্রথমে জিজ্ঞাসা চিহ্ন আছে। 9:24 তাহলে জিজ্ঞাসা চিহ্ন 6। এইবারে এইটা হচ্ছে 9 ইন্টু 3 কত হয়? 9 3 27 মাইনাস 3 মানে হচ্ছে 24 আসলো। তার মানে এইখানে জিজ্ঞাসা চিহ্নটাকে আমি x ধরে নিই, x ইন্টু 3 মাইনাস 3 ইকুয়ালস টু কত হবে? 6 হবে। মানে 3x ইকুয়ালস টু 6, আর ওদিকে 3টা চলে গেলে 9, তাহলে x ইকুয়ালস টু 3। 3 আছে অ্যান্সারে 3। তাহলে এইখানে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কত হবে? অ্যান্সার হচ্ছে তোমার এটা 3। ক্লিয়ার হলো? বোঝা গেল কেসটা? কি করলাম কত ছিল? 9 ছিল, 9 ইন্টু 3 ইকুয়ালস টু কত হলো? 3 9 27 মাইনাস 3 করলে আমার আসবে হচ্ছে 24। আমাকে আনতে হবে কোনটা? এইটা ছিল, আমাকে আনতে হবে হচ্ছে এইটা। হলো? তাহলে আমি প্যাটার্ন পেয়ে গেলাম, ইন্টু 3 মাইনাস 3, এটা হচ্ছে প্যাটার্ন। প্রথমটা যে প্যাটার্নে খেলবে দ্বিতীয়টাও কিন্তু সেই সেম প্যাটার্নেই খেলবে। তাহলে প্রথম প্যাটার্নটা পেয়ে গেলাম ইন্টু 3 মাইনাস 3। এবার তাহলে দ্বিতীয়টা, এবার দেখো দ্বিতীয়টা এই ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে অঙ্কটা করতে একটুখানি প্রবলেম হয়, সামনে যদি জিজ্ঞাসা চিহ্নটা দেওয়া থাকে সেই ক্ষেত্রে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় তোমরা একটা x ধরে নেবে, তাহলে দেখবে অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে। কিরকম? জিজ্ঞাসা চিহ্নটা হচ্ছে x ইন্টু 3 মাইনাস 3 ইকুয়ালস টু হচ্ছে আমার অ্যান্সারটা কত হবে? 6 ইকুয়ালস টু 6। ওখান থেকে আমার x এর মানটা বেরিয়ে যাবে হচ্ছে কত? 3। তাহলে আমার অ্যান্সার বেরোলো হচ্ছে 3। ঠিক আছে? ক্লিয়ার হলো? আচ্ছা এইটুকু বুঝে দিই, হ্যাঁ রাফটুকু। আচ্ছা এবার তারপরে অঙ্কটা দেখো কি বলেছে, 08:66, তাহলে হোয়াট ইজ টু 38। এখানে আমি এই অঙ্কটা ভুল টুকেছিলাম, ঠিক আছে? এই অঙ্কগুলো যখন করা ছিল তখন হয়তো তোমাদের চোখে পড়েছে এখানটা, আমি অঙ্কটাই ভুল টুকেছিলাম। আমি পরে করতে গিয়ে দেখছি যে অঙ্কটা তো ঠিক মিলছে না, অঙ্কটা আমি ভুল টুকেছিলাম। এখানে 38 আছে, হ্যাঁ। আচ্ছা এবারে এখানে স্কিমটা দেখো কি বলেছে, 08:66, তাহলে হচ্ছে হোয়াট ইজ টু 38। এবারে 8 স্কোয়ার করলে হচ্ছে 8 8 64, কত আছে? 66 আছে, 64 প্লাস 2 হচ্ছে 66। আচ্ছা হোয়াট আছে, হোয়াটের জায়গায় আমি কি বলেছি? x স্কোয়ার প্লাস 2, এটা কি করেছি? স্কোয়ার প্লাস 2, 66 হচ্ছে। তাহলে নিশ্চয়ই একই প্যাটার্ন। কি বললাম? প্রথমটা যে প্যাটার্নে চলবে দ্বিতীয়টাও সেই প্যাটার্নেই চলবে। তাহলে 8 স্কোয়ার ইকুয়ালস টু 64 প্লাস 2 হচ্ছে 66, x স্কোয়ার প্লাস 2 ইকুয়ালস টু কত? 38। তাহলে হচ্ছে তোমার x স্কোয়ার ইকুয়ালস টু 2টা ওদিকে চলে গেলে হচ্ছে তোমার 38 মাইনাস 2 মানে হচ্ছে 36। তাহলে x1 হচ্ছে
√36 মানে হচ্ছে 6। তাহলে x এর মান কত? 6, মানে আমার অ্যান্সার কত হবে? 6। ক্লিয়ার হলো? বোঝা গেল? প্রথমে কি হলো? প্রথমে হলো হচ্ছে সরি 8 স্কোয়ার হচ্ছে 64 প্লাস 2 করলে 66, কারণ আমাকে কত আনতে হবে? আমাকে আনতে হবে হচ্ছে 66 যেহেতু রয়েছে, তাহলে 8 স্কোয়ার হচ্ছে 64 প্লাস 2 করলে 66। এবারে একই ভাবে হচ্ছে তোমার আমাকে এখানে আনতে হবে হচ্ছে 38 হচ্ছে আমার অ্যান্সারটা। তো আমার কতকে স্কোয়ার করতে হবে? না এই যে হোয়াট যেটা রয়েছে, জিজ্ঞাসা চিহ্ন যেটা রয়েছে, এটাকে স্কোয়ার করতে হবে। মানে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় যে সংখ্যাটা থাকবে তাকে স্কোয়ার করতে হবে। এবার কোন সংখ্যাটা রয়েছে? x রয়েছে, x স্কোয়ার প্লাস 2, 8 স্কোয়ার প্লাস 2, x স্কোয়ার প্লাস 2 ইকুয়ালস হচ্ছে 38। আমার 38, তাহলে ওখান থেকে x এর বেরোটা হচ্ছে 6, অ্যান্সার 6। ঠিক আছে, এবারে দেখো এরপরটা একদম পাতি অঙ্ক। 64:8 মানে 8 স্কোয়ার করলে কত হয়? 8 × 8 হচ্ছে 64। 8 স্কোয়ার করলেই না আমার 64 হয়ে যায়। তাহলে 8 স্কোয়ার করলে 64, তাহলে 289 কার স্কোয়ার? 289 কার স্কোয়ার? এইগুলো কিন্তু তোমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে, স্কোয়ার ফিগার গুলো। ঠিক আছে, স্কোয়ার ফিগার অন্তত 30 অব্দি, আর কিউব ফিগার অন্তত 20 অব্দি, এটা কিন্তু তোমরা মুখস্থ করে রাখবে। তাহলে 8 স্কোয়ার হচ্ছে কত? 64, 8 64, তাহলে 17 × 17 মানে হচ্ছে তোমার 289 হয়। ঠিক আছে, মানে 17 স্কোয়ার হচ্ছে 289, তাহলে এখানে কোনটা অ্যান্সার হবে? 17। ক্লিয়ার হলো? একইভাবে তুমি এটাও বলতে পারো যে এইটার রুট করলে 8 আসছে, তাহলে 289 কে আমি রুট করে দেবো, √289 ইকুয়ালস টু তোমার 17। আমার 17 অ্যান্সার। ক্লিয়ার? তাহলে বোঝা গেল এই অঙ্কগুলো কিভাবে, মানে রিজনিং গুলো কিভাবে হয়। আজকে আমরা দুটো রিজনিং আমরা শেষ করলাম, মানে অ্যানালজির ওয়ার্ড অ্যানালজি আর হচ্ছে নাম্বার অ্যানালজি, এই দুটো আমরা শেষ করলাম। আমি আরিয়ান্তের একটা বই দেখে এই জিআই গুলো করালাম। এইবারে এরকম জিআই কিন্তু তোমরা প্রচুর পাবে। ধরো যে পেশাপ্রবেশ বেরায় বা তোমার কর্মক্ষেত্র বেরায়, বা যে সমস্ত ম্যাগাজিন গুলো বেরায়, যে সমস্ত চাকরির যে বইগুলো বেরায়, ঠিক আছে, সেই সমস্ত কিছুতে কিন্তু তোমরা এই টাইপের জিআই কিন্তু পাবে। তো তোমরা এই টাইপের জিআই গুলো প্র্যাকটিস করবে। যদি কোনো জিআই না বুঝতে পারো বা না করতে পারো, সেটা কমেন্ট সেকশনে সেই জিআইটা দিয়ে দেবে। আমি আশা করছি সলভ করে দিতে পারবো সেই জিআই গুলো। এবার জিআই এমন একটা জিনিস না, মাথা যদি ক্লিক করে যায় তো 1 সেকেন্ডের মধ্যে বেরিয়ে যাবে, আর যদি মাথা ক্লিক না করে না, তাহলে সারা দিন বসেও কিন্তু জিআইটা কমপ্লিট হবে না। তো যাই হোক, মোটামুটি আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম অ্যানালজির। এর পরের দিনকে আরো যে দুটো রয়েছে, মিক্সড অ্যানালজি আর হচ্ছে তোমার অ্যালফাবেট অ্যানালজি, এই দুটোকে করিয়ে আমি অ্যানালজি চ্যাপ্টারটাকে শেষ করে দেবো। ঠিক আছে, এইবারে বাকিটা হচ্ছে তোমাদের প্র্যাকটিস। তোমরা যত প্র্যাকটিস করবে আস্তে আস্তে আরো এই জিনিসগুলো তোমাদের মাথায় আরো ভালোভাবে ঢুকে যাবে। আর এইগুলো সমস্ত আমি এক একটা করে চ্যাপ্টার শেষ করার পরে তারপরে আমি প্র্যাকটিস নিয়ে তোমাদের সঙ্গে আসবো। এবার অ্যাকচুয়ালি প্র্যাকটিসটা করতে গেলে না, এইরকম ভাবে প্র্যাকটিস করতে গেলে না আমি ঠিকভাবে প্র্যাকটিস করাতে পারবো, না তোমরা ঠিকভাবে প্র্যাকটিস করতে পারবে, তোমরা ঠিকভাবে করতে পারবে, আমার সঙ্গে কানেক্ট হতে পারবে। তার কারণ হচ্ছে প্র্যাকটিস করতে গেলে খুব ভাবে দরকার একটা ডিজিটাল বোর্ড, তারপরে হচ্ছে লাইভ ক্লাস, এইগুলো প্র্যাকটিসের জন্য কিন্তু খুব দরকার। ঠিক আছে, এরকম ভাবে ভিডিও করে এডিট করে তোমাদের সামনে ছাড়বো, এটা কিন্তু প্র্যাকটিস ঠিক হয় না। তো একটু প্র্যাকটিসটা হয়তো আমার একটু লেট হবে। আমি জানি না কতটা কিভাবে গ্রো করবে এই চ্যানেলটা। তো এখন আপাতত আমি তোমাদেরকে মোটামুটি একটা ধারণা দিয়ে কিছু অঙ্ক বা কিছু জিআই তোমাদেরকে দিয়ে প্র্যাকটিস করানোর চেষ্টা করছি। ঠিক আছে, আর এছাড়া তোমরা কিন্তু ঘরে ভালো করে প্র্যাকটিস করলে আশা করছি তোমরা একটা ভালো জায়গায় চলে যাবে। চলো আজকের ভিডিও ক্লাস এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি কিন্তু আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে জিআই নিয়ে। আমার দুটো ক্লাস এখন মানে পাশাপাশি চলবে, একটা হচ্ছে জিআই এর ক্লাস আর একটা হচ্ছে ম্যাথের ক্লাস। ম্যাথ যেরকম চলছে সেরকম ভাবেই চলবে, পাশে কিন্তু জিআই এর ক্লাসও এবার আস্তে আস্তে চলতে থাকবে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমার কোনো বন্ধু বান্ধব থাকলে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছে, যদি তোমার মনে হয় যে ভিডিওটা তোমার জন্য মানে লাভদায়ক বা তাদের জন্য লাভদায়ক হতে পারে, তাহলে একটু শেয়ার করে দিও।